আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এপ্রিল মাসের ৭ তারিখ সন্ধ্যাবেলায় এই ভিডিও করছি। আজকের দিনের যে সকল খবরাখবর আছে তার মধ্যে অন্যতম খবর সেটি হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি ভারত সফরে যাচ্ছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সম্পর্ক এবং এই সফর বলা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক গত ইউনূস জমানাতে যেটি তলানিতে পৌঁছে গিয়েছিল, ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি মুখ দেখাদেখি বন্ধ ছিল। নতুন সরকার ক্ষমতা আসার পর ভারতের সাথে সম্পর্কের যে একটা দ্বার সেটা উন্মোচিত হয়েছে এবং ভারত সেটা বলেছিল, ইউনূস সরকার কি বলেছিল যে তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটি বা সরকারের সাথে যে সম্পর্কটি সেটি তারা করতে চাচ্ছে একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের পর। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা গণতান্ত্রিক মনে করতো না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এমনকি তারা বৈধও মনে করতো না। ফলে রাষ্ট্রীয় পর্যায়ে যে সকল ডিল হয় সেই ডিলগুলো তারা ইউনূস সাহেবের সঙ্গে করেননি। হয়তো ইউনূস সাহেবের তাবেদার যারা ছিলেন বা তিনি যাদের তাবেদার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা তার সঙ্গে অনেক কিছু করেছেন। কিন্তু চীনের মতো রাষ্ট্র এবং ভারতের মতো রাষ্ট্র যারা দক্ষ, অভিজ্ঞ, তারা শুধুমাত্র সময় পাস করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক আশ্বাস দিয়েছেন, তিনি বেজিং গেছেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন, ভদ্রতা দেখিয়েছেন, কিন্তু কোনো টাকা দেননি, কোনো চুক্তি করেননি এবং কোনো সিদ্ধান্ত বা অনুসিদ্ধান্তে আসতে পারেননি। চীন তাকে ঝুলিয়ে রেখেছিল। অন্যদিকে ভারত যেটি করেছে সেটা হলো তাকে সরাসরি রিফিউজ করেছে। আর সেই রিফিউজ করার জন্য ভারতকে ঝুঁকি নিতে হয়েছে, প্রচণ্ড ঝুঁকি নিতে হয়েছে। সেই ঝুঁকি নেওয়ার পরেও ভারত যেহেতু তারা চাণক্যের দেশ, তারা কিন্তু ওই সময়টাতেও বাংলাদেশ থেকে প্রচুর ব্যবসা করেছে। তাদের আদানি প্রজেক্ট চালু ছিল, রামপাল কয়লা প্রজেক্ট চালু ছিল। ভারত থেকে যে আমদানি সে আমদানি বন্ধ হয়নি, বরং কটন, তুলা রপ্তানিতে অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে ভারত ওই সময়টাতে এমনভাবে তুলা এবং ইয়ার্ন বাংলাদেশে এক্সপোর্ট করেছে যে এখানকার মিলগুলো, স্পিনিং মিলগুলো রীতিমতো বসে পড়েছে। তো যা হোক, নতুন সরকার ক্ষমতা আসার পর, ক্ষমতার আসা আগেই বিশেষ করে যখন বেগম জিয়া মারা গেলেন, ইন্তেকাল করলেন এবং তার যখন শেষকৃত্য অর্থাৎ জানাজা হলো, সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নজিরবিহীনভাবে উপস্থিত ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসে যখন তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন, তখনই বোঝা যাচ্ছিল যে তারেক রহমান সাহেব ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে তাকে জয়শঙ্কর এখানে স্যালুট দিয়ে গেছেন। আর ওই অনুষ্ঠানের পাশের রুমে ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তিনি কার্যত প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন তার পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদকে দিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন অ্যাটলিস্ট ফেস টু ফেস হ্যালো বলার জন্য জয়শঙ্করের সঙ্গে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু ডক্টর জয়শঙ্কর এই জিনিসটুকু ইউনূস সাহেবকে অ্যালাউ করেননি। ইট মিনস ইউনূস সাহেবের সঙ্গে ভারতের সকল কর্মকর্তাদের রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ ছিল। তো সেই অর্থে বেগম জিয়ার তিরোধান, জানাজা, ইলেকশন, তারপর নতুন সরকারের ক্ষমতা গ্রহণ, সব ক্ষেত্রে ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল। এমনকি ইলেকশনের সময় ভারতের যে সকল মেশিনারিজ রয়েছে তারা বিএনপিকে সহযোগিতা করেছে। এমনকি আওয়ামী লীগ তাদের বেশিরভাগ ভোট তারা বিএনপিকে দিয়েছে জামাত এনসিপিকে ঠেকানোর জন্য। তো সেই অবস্থাতে এখন এই যে নতুন সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটা এখন কিছু ক্রাইসিস সামনে এত মারাত্মক আকার ধারণ করেছে যে ভারতের সহযোগিতা আমাদের জন্য এই মুহূর্তে রীতিমতো ক্রাইং নিড হয়ে গেছে। তার মধ্যে এক নম্বর হলো ডিজেল। আপনারা জানেন যে ভারতেও ডিজেলের সমস্যা আছে, এই মুহূর্তে জ্বালানির সমস্যা আছে ইরান যুদ্ধের কারণে, কিন্তু তাদের তো চাহিদা ব্যাপক, সেই তুলনায় আমাদের চাহিদা খুব অল্প।
আর ভারতের সঙ্গে আমাদের যে জ্বালানি চুক্তি আছে, সেই জ্বালানি চুক্তির প্রেক্ষিতে যে পাইপলাইন তৈরি করা হয়েছে সীমান্তে, সেই পাইপলাইন দিয়ে যত সহজে, যত অল্প সময় আমরা ভারত থেকে ডিজেল আনতে পারবো, সেটা অন্য কোনো দেশ থেকে সম্ভব নয়। এতে আমাদের সিস্টেম লস অনেক কম যাবে, পরিবহন ব্যয় নাই বললেই চলে, এবং তার সঙ্গে সঙ্গে খুব স্বল্পতম সময় আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো। এবং নতুন সরকারের প্রতি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ভারত 2 দফায় তারা ব্যাপক ডিজেল, বিরাট একটা যাকে বলা হয় ডিজেল, কত 7,000 মেট্রিক টন বা 9,000 মেট্রিক টন দুটো চালান তারা দিয়েছে, যেটি ইউনূসের জামানাতে এটা হয়নি। তো এরকম একটা প্রসপেক্ট যখন এই যে যুদ্ধ চলছে, আমরা কোথাও ডিজেল আনতে পারছি না, এখানে টাকারও সমস্যা আছে, তো সেখানে ভারত থেকে নগদে হোক, ক্রেডিট লাইনে হোক, আমাদেরকে ডিজেল পেতে হবে। 2 নম্বরে যেটি আছে সেটি হলো যে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে যাতে ক্ষমতায় থাকতে পারে, ভারতের কোঅপারেশন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থাকতে হবে। অন্যদিকে ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সকল চুক্তি হয়েছিল, সেটাকে আপনি ট্রানজিট চুক্তি বলেন, সামরিক চুক্তি বলেন, পররাষ্ট্রনীতি বিষয়ে আরও অনেক কিছু চুক্তি আছে, করিডোর বলেন, কেউ কেউ বলার চেষ্টা করেছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের করিডোর বানিয়ে দিয়েছে, হোয়াট এভার মেবি। ভারত চাইবে এই যে নতুন সরকারের যে এখন একটা সেন্সিটিভ মুহূর্ত যাচ্ছে, দুর্বলতম সময় যাচ্ছে, যখন ভারতকে অ্যাভয়েড করার কোনো ক্ষমতা তার নেই, সেই সময় তারেক রহমান সাহেবকে চাপে ফেলে এরকম কতগুলো চুক্তি তারা নতুন করে করে নিতে পারে, আর পুরনো চুক্তিকে আবার বলবৎ করতে পারে। কিন্তু এখানে যে বিষয়টি হবে, সেই বিষয়টি হলো ইউনূসের জামানাতে দুটো মেজর সিদ্ধান্ত। একটা হলো তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশ অনেকটা দূর এগিয়ে গেছে। দ্বিতীয় হলো সৈয়দপুরে একটা বিশাল চীনের একটা বিনিয়োগ হবে, একটা বড় হাসপাতাল। তো হাসপাতালটা হলো প্রত্যক্ষ, পরোক্ষভাবে সেখানে একটা চীন বিমান ঘাঁটি তৈরি করবে, যেটিকে বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি, সৈয়দপুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এটা অনেক বড় বিমান ঘাঁটি ছিল। সৈয়দপুর না, এটা হলো, আমার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, উত্তরবঙ্গের একটা জায়গাতে। যাই হোক, তো সেটাও চীন মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্যই ভারত প্রথমে বলবো যে প্রকল্পগুলো করা যাবে না, ওটা বন্ধ করতে হবে।